মাঠের কোনো গাছের গুঁড়িতে যখন আমরা পা ঝুলিয়ে বসে থাকতাম, তখন হালকা রোদের কারণে তুমি হালকা চোখ কুঁচকে মুখে মিষ্টি হাসি নিয়ে সামনে তাকিয়ে হড়বড় করে কথা বলতে থাকতে। মাঠের খোলা বাতাসে তোমার সামনের চুল উঠতে থাকতো, তোমার ওড়নার কোনা বরাবর উড়ে আমার মুখ এসে পড়তো। তখন তোমাকে যে কি সুন্দর লাগতো, আমি মুগ্ধ চোখে অপলকভাবে তাকিয়ে থাকতাম তোমার দিকে। তোমার আমার জন্য প্রতিদিন যত্ন নেওয়া, কিছু না পেরেও আমার জন্য প্রতিদিনই নুডলস রান্না করে দিয়ে আসা, আমার দিকে মায়া চোখে তাকিয়ে থাকা, তোমার দুষ্টুমিগুলো সব কিছু আমাকে তোমার প্রতি কতটা যে দুর্বল বানিয়ে দিল তা আমি নিজেও বোঝাতে পারবো না। তোমাকে জানা নিজেকে শূন্য লাগতে লাগলো। আমি তোমাকে ভালোবাসি সুপ্তি, অনেক অনেক স্যারের কথাগুলো আমি আবছা আবছা শুনতে লাগলাম। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ বলছে আমি তোমাকে ভালোবাসি। আমার চোখ বন্ধ হয়ে আসছে, কেমন যেন সবকিছু আচ্ছন্ন লাগছে। আমি আপ্রাণ চেষ্টা করছি চোখ দুটো খুলে রাখার, স্যারের কথা সম্পূর্ণটা শোনার, কিন্তু না, আমি পারলাম না। পরাজিত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম স্যার রুমে নেই। আমি তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম, মাথাটা হালকা ভার ভার লাগছে। হয়তো ঘুমের ওষুধটা হাইড্রোজেট ছিল। তাই বেলকুনিতে গিয়ে চেয়ারে বসলাম। বেলকুনির রেলিংয়ের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে আনমনে তাকিয়ে রইলাম। সকালের শীতল হাওয়া আমাকে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ রাতে বলা স্যারের কথাগুলো ভাষা ভাষা মনে আসতে লাগলো। স্যার আমাকে খুব আবেগ নিয়ে কিছু কথা হয়তো বলেছিল। কিছু কিছু কথা স্পষ্ট মনে আছে, কিন্তু কিছু কথা কেমন যেন মনে হচ্ছে স্যার কি বলেছিল নাকি স্বপ্ন দেখছিলাম। হয়তো ঘুমের ওষুধের কারণে আমার এমন লাগছে যে স্যার সত্যি বলেছে, আসলে বলেনি, আমি কল্পনা করেছি। না হলে শুধু শুধু স্যার আমাকে এত ইমোশনাল কথা কেন বলবে? না, আমি বোধহয় স্বপ্নই দেখেছি। এমন স্বপ্ন তো আগেও কত দেখতাম। প্রথমে এই কথাগুলো মনে পড়ে যে ভালো লাগা শুরু হয়েছিল, এই বিভ্রান্তিতে জড়িয়ে সেই মনটা আবার খারাপ হয়ে গেল। এই দুদিন পর আমি ভার্সিটিতে গেলাম। ভার্সিটির গেটে পা রাখার সাথে সাথে কোথা থেকে আসিফ এসে আমার পায়ে পড়ে মাপ চাইতে লাগলো, তাও আবার সবার সামনে। ও আপু আপু করে প্রচুর মাপ চাইছে, সবার সামনে। আমার বিব্রত বোধ হতে লাগলো। তাই আমি ওকে ঠিক আছে বলে চলে আসলাম। বুঝতে পারলাম শুভ্র স্যার ওকে শুধু মেরেই ক্ষান্ত হয়নি, আরও অনেক কিছু করেছে। ক্লাস শেষে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম রিক্সা করে। পথে সামিয়ার সাথে দেখা। সামিয়াও ওর ভার্সিটি থেকে ফিরছিল। তারপর দুজন মিলে রাস্তার উপরে গিয়ে জমিয়ে ফুচকা খেতে লাগলাম। উফ, যা ভালো লাগছে! কতদিন পর খাচ্ছি। আমি অলরেডি 1.5 প্লেট খেয়ে আরেকটা ফুচকা মুখে তুলতে নিয়েছি, তার আগেই সামিয়া হাত দিয়ে পেছনে ইশারা করলো। আমি ফুচকা মুখের সামনে ধরে পেছনে ঘুরতে দেখলাম স্যার দুহাত বুকের ভেতরে ভাঁজ করে গাড়ির সাথে হেলান দিয়ে সানগ্লাস চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। সামনের চুলগুলো হালকা হালকা বাতাসে উঠছে। একটা অ্যাশ কালারের শার্ট গায়ে, সাথে ব্ল্যাক কালারের ডোরাকাটা টাইটা একটু ঢিলা করে রেখেছে। ব্লেজারটা বোধহয় খুলে রেখেছে। শার্টের হাতা ফোল্ড করে রেখেছে কনুই পর্যন্ত। স্যারকে দেখতে খুবই সুন্দর লাগছে। স্যার এবার ধীরে ধীরে আগাতে লাগলো আমাদের দিকে। আমাদের সামনে দাঁড়িয়ে মাত্রই কিছু বলার জন্য মুখ খুলতেই আমি আমার হাতের ফুচকা স্যারের মুখে ঢুকিয়ে দিলাম। স্যার মুখে ফুচকা নিয়ে কিছুই বলতে পারছে না। আমি জোরে জোরে হাসতে লাগলাম খুব। সামিয়াও হাসছে, আর স্যার তাড়াতাড়ি ফুচকা গেলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ফুচকা খাওয়া শেষ হলে আমরা তিনজন তারপর বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর শুভ্র স্যার সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি জানালার পাশে বসে জানালার বাইরে হাত বাড়িয়ে নেড়ে নেড়ে বৃষ্টির পানি ছুঁচ্ছি। একটু পর স্যার আমার হাত টেনে বলল, কি করছো? ভিজে যাচ্ছ তো। আমি তার কথার তোয়াক্কা না করে আবার হাত বাড়িয়ে দিলাম। স্যার আবার হাত টেনে বলল, কতক্ষণ ধরে ভিজছো? ঠান্ডা লাগলে কি করবে? কথা বললে শুনো না? তার কথা শুনে আমি ভ্রু কুঁচকে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ স্যার আমার গালে একটা কিস করে বসলো। আমি তো হতবাক হয়ে গেলাম, মুখ হা হয়ে গেল। চোখ বড় বড় করে গালে হাত দিয়ে ধীরে ধীরে স্যারের দিকে তাকালাম। স্যার মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে তাকিয়ে লাজুক হাসি হেসে বলছে, এতে আমার কোনো হাত নেই, তুমি বারবার মুখ ফুলিয়ে এত কিউট দেখাও কেন? বলেই লাজুক হাসি দিতে দিতে ল্যাপটপটা হাতে নিয়ে বাইরে চলে গেল। আর আমি এখনো গালে হাত দিয়ে মুখ হা করে ভাবছি এটা কি হলো। রাতে শুভ্র স্যার আমাকে পড়াতে বসেছে। স্যার মুখের সামনে একটা মোটা বই তুলে পড়ে পড়ে আমাকে শোনাচ্ছে, কিন্তু আমার এত ঘুম পাচ্ছে কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না। এক সময় ঘুমে ঢুলতে ঢুলতে আমি কখন যেন স্যারের কোলে মাথা পেতে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এখনো স্যারের কোলেই আছি, আর স্যার সেভাবে বসা অবস্থায় খাটের সাথে হালকা হেলান দিয়ে ঘুমিয়ে আছে।
তার মানে আমি সারা রাত এভাবেই ছিলাম? কিন্তু স্যার আমাকে ডাকলো না কেন? আমি তাড়াতাড়ি উঠে বসলাম। আমার উঠে বসায় স্যার টের পেয়ে আস্তে আস্তে চোখ খুলে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, গুড মর্নিং। আমি বললাম, আপনি আমাকে ডাকলেন না কেন? আপনার এভাবে ঘুমোতে সমস্যা হয়েছে না? স্যার মিষ্টি হাসি দিয়েই বলল, তুমি এত সুন্দর করে ঘুমিয়েছিলে, ডাকতে ইচ্ছে করছিল না, তাই তো আমি সারা রাত তাকিয়ে। কথাটা সম্পূর্ণ না করে সে উঠে বাথরুমে চলে গেল। আর আমার মনে একটা ভালো লাগাও তৈরি হয়ে গেল। একদিন বিকেলবেলা আমার বড় আপু আর ভাবি আসলো আমাকে নিতে। আমি তো সেই খুশি। সেবার স্যার আমাকে যেতে দেয়নি। এবার গিয়ে তাকে জব্দ করতে পারবো ভেবেই আনন্দ হচ্ছে। আমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বের হলাম। সামিয়া বলল, ভাবি ভাইয়াকে বলেছো? আসলে স্যারকে আমি এখনো বলিনি। বললে তো আমাকে আর যেতে দিবে না। আমি মাকে মিথ্যে করে বললাম, মা আমার ফোনে চার্জ নেই, অফ হয়ে গেছে। আমি যাওয়ার পর আপনি একটু জানিয়ে দিবেন। মা বলল, সত্যি? তুমি যাও, আমি বলে দিব। আমিও খুশি হয়ে চলে আসলাম। বাসায় গিয়ে পৌঁছাতেই বিছানায় ঝাঁপ দিয়ে পড়ে একটা লম্বা ঘুম দিলাম। রাতে আর খেতেও উঠলাম না। বিছানা ছাড়লাম একেবারে সকালে। ফোন হাতে নিয়ে দেখি ৭৩টা মিসড কল। সব শুভ্র স্যার দিয়েছে। আমি ভয়ে আর কল ব্যাক করলাম না। ফোন দিলেই না আবার চলে আসতে বলে। আজ ৩ দিন হয়ে গেছে স্যার আর একবারও ফোন করেননি। তাই একটু মন খারাপ লাগছে। আমার ফোন দেওয়ার ইচ্ছা করলেও কেমন যেন আর দেয়া হলো না। তবে এখানে স্যারের করা রুটিন হলো ইচ্ছে মতো ভাঙছি। বেশ লাগছে। ভাবছি ১ মাসের আগে আর যাব না। কিন্তু স্যারকে দেখতেও ইচ্ছে করছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো সামিয়ার নাম্বার থেকে। ওপেন করে দেখি লেখা, আজ বিকেলে এসে পড়ো, বড় ফুপু আসবে সন্ধ্যায়। সেই কড়া ফুপু আসবে? তার মানে তো যেতেই হবে। কি আর করার, ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম বিকেলে। ওই বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। বাসার ভিতর গিয়ে দেখি বাড়ি পুরো খালি। সামিয়ার নাম ধরে ডাকলাম কিন্তু সাড়া পেলাম না। রুমে গিয়ে দেখি স্যার সোফায় বসে ল্যাপটপ টিপছে। আমার সাড়া পেয়ে একবার চোখ তুলে তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল। তাকে দেখে আমি থমকে গেলাম। উস্কো খুস্কো চুল, মুখ দেখে মনে হচ্ছে ৩ দিন ধরে শেভ করেনি। চোখ লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে কতদিন ধরে ঘুমায় না। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাসার সবাই কোথায়? আজ নাকি ফুপু আসবে? স্যার না তাকিয়ে থমথমে গলায় জবাব দিল, সবাই নানু বাড়ি গেছে একটু আগেই। আমি কৌতূহলী চোখে বললাম, তাহলে সামিয়া যে আমাকে মেসেজ দিল আসার জন্য, ফুপু আসবে বলে? স্যার ল্যাপটপ টিপতে টিপতে বলল, সেটা আমি দিয়েছি, ফুপু আসবে না। আমি ভ্রু কুঁচকে বললাম, কিন্তু কেন? এবার স্যার ল্যাপটপ নামিয়ে উঠে এসে খপ করে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কেন, ফাঁকি কি শুধু তুমিই দিতে পারো? এই বলে সে আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেল। আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রাতে আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। হঠাৎ শুভ্র স্যার রুমে এসে আমাকে ঝট করে উঠিয়ে বসিয়ে দিয়ে বলল, এই কয়দিন আমার ঘুম কেড়ে নিয়ে শান্তি মতো ঘুমিয়েছো না, আজ আমি ঘুমাবো। বলে আমার কোলে মাথা পেতে শুয়ে পড়লো। তারপর বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কিন্তু হতভম্ব ভাবটা এখনো কাটেনি। স্যার এতদিন ঘুমায়নি কেন? আর আমি স্যার ঘুম কেড়ে নিয়েছি মানে? ভাবতে ভাবতে আমি সেভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালের আলোয় আমার ঘুম ভেঙে গেল। স্যারের দিকে তাকিয়ে দেখি স্যার এখনো ঘুমাচ্ছে। আমি স্যারকে সরাতে গেলে স্যার ঘুমের চোখে হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরলো। আমি যতই ছাড়াতে চাচ্ছি ততই সে আরো শক্ত করে ধরে তার মুখ আমার পেটে ঘষতে লাগলো। আমার খুব সুরসুরি লাগছে, সাথে লজ্জাও। অনেক কষ্ট করে নিজেকে স্যার থেকে ছাড়িয়ে বাথরুমে চলে আসলাম। অনেকক্ষণ পর বের হয়ে দেখি স্যার উঠে পড়েছে, বসে বসে চোখ কচলাচ্ছে। বিকেলে আমি আর সামিয়া হলে বসে ক্যারাম খেলছিলাম। হঠাৎ স্যার এসে বলল সেও খেলবে। ৩ জন জমিয়ে খেলছি, কিন্তু স্যারের জন্য আমি আর সামিয়া কেউই বেশি গুটি নিতে পারছি না। আর ওদিকে স্যার তার সাইডে গুটির পাহাড় জমিয়ে রেখেছে। অবশেষে স্যার ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড আর সামিয়া লাড্ডু। আমি তো সেই খুশি। এর আগের বার সামিয়া আমাকে গেম খাইয়েছিল তাই। আর এটা নিয়ে আমাকে অনেক খেপিয়েছে। তাই আমিও এখন ওকে বুড়ো আঙুল দেখিয়ে দৌড়ে উঠতে গেছি, তখনই ক্যারামে পা যে ঠাস করে সোফার সাথে পায়ে বাড়ি খেলাম। খুব ব্যথা পেয়েছি। আমি বুঝতে পারছি হাঁটুর খানিকটা নিচে কেটে গেছে, কিন্তু ওদেরকে মুখে হাসি এনে বললাম ঠিক আছি। রুমে বসে সালোয়ার খানিকটা উঁচু করে দেখছিলাম কতটা কেটেছে। এমন সময় স্যার আসলো হাতে একটা মলম নিয়ে। স্যারকে দেখে আমি তাড়াতাড়ি সালোয়ার নিচে নামিয়ে নিলাম। স্যার আমার সামনে বসে হঠাৎ আমার সালোয়ার ধরে উপরে উঠাতে লাগলো। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে আবার নামিয়ে দিলাম। এবার স্যার রেগে গিয়ে এক টান দিয়ে সালোয়ার কাটা জায়গা পর্যন্ত উঠিয়ে
মলম লাগিয়ে দিতে লাগলো। আমার খুব অস্বস্তি লাগছে, তাই আমি বারবার হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছি। এবার স্যার আমার রেগে গিয়ে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কি সমস্যা? আমি ছুলে কি হয় তোমার? এখনো কেন আমার সাথে এমন করছো? এত বছর আমাকে জ্বালিয়েও শান্তি পাওনি যে এখনো এমন দূরে থাকো? আবার সে একই কথা বলছে যে আমি তাকে জ্বালিয়েছি। আমি এক ছিটকানি দিয়ে তার হাত ছাড়িয়ে জোরে বললাম, আমি আপনাকে জ্বালিয়েছি? আর আপনি কি করেছেন? আপনি আমাকে খুব শান্তি দিয়েছেন। আমার কেমন লাগে সেটা আমিই বুঝি। আমার সেই আঘাতে মলম লাগাতে পারবেন না, যেহেতু সে আঘাতেও লাগানোর প্রয়োজন নেই বলে আমি হনহন করে সেখান থেকে চলে আসলাম। সন্ধ্যার পর রুমে এসে দেখলাম স্যার এখনো বেডেই বসে আছে আর স্যাড সং শুনছে। আমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলাম। আয়নায় দেখলাম স্যার আমার দিকে হতাশা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে মুখে এক ধরনের চাপা কষ্টের ছাপ। গানের কিছু লাইন আমাকে খুবই আকৃষ্ট করছে। আমি চুপচাপ শুনতে লাগলাম। এই গান স্যার শুনছে কেন? এই গান তো আমার শোনা দরকার। স্যার এখন আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে, যেন গানের মাধ্যমে তার মনের কষ্ট সে আমাকে শোনাচ্ছে। আমার চোখে পানি এসে পড়ল। আমি তাকে আড়াল করে লুকিয়ে চোখের পানি মুছলাম, তারপর উঠে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর সোফায় বসে ভাবছিলাম, আমার স্যারকে এভাবে না বললেও হতো। স্যার তো আমাকে ওষুধ লাগাতে এসেছিল। এমন সময় স্যার আমার সামনে ব্যথার ওষুধ হাতে দাঁড়ালো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম এখনো মুখটা শুকিয়ে রেখেছে। আমি হাত পেতে ওষুধটা নিতেই জগ থেকে পানি ঢেলে আমার হাতে ধরিয়ে দিল। আমি ওষুধটা খাওয়ার পরই সে চলে গেল। আমার সব কিছু মিলেই খুব কান্না পেতে লাগলো। সোফার ব্যাক সাইডে হাতের উপর মুখ লুকিয়ে কাঁদতে লাগলাম। কখন ঘুমিয়ে পেরেছি জানি না। সকালে উঠে দেখি আমি স্যারের বুকে শুয়ে আছি, বিছানাতেই। তার মানে স্যার আমাকে এখানে নিয়ে এসেছে। স্যারের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আবারও মন খারাপ হয়ে গেল। আমি উঠে নিচে চলে আসলাম। নাস্তার সময় স্যার বলল সে উপরের রুমেই খাবে। আমি তার প্লেটের নাস্তা নিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢেকে স্যারের সামনে টি টেবিলটায় রাখলাম। তারপর দাঁড়িয়ে রইলাম সেখানেই। স্যার ল্যাপটপ পাশে রেখে উপর থেকে প্লেটটা উঠাতেই ভেসে উঠল দুটো ত্রিভুজাকৃতির স্যান্ডউইচের মাঝখানে ফাঁকা জায়গায় জ্যাম দিয়ে ইংরেজিতে লেখা সরি। তার পাশে একটা সিদ্ধ ডিম, যেটাকে আমি জ্যাম দিয়ে একটা মুখশ্রী বানিয়েছি মন খারাপের, আর নাক হিসেবে লাগিয়েছি গাজরের একটা স্লাইস। অনেক কিউট লাগছে। তার পাশে দুটো লেটুস পাতা। স্যার তা দেখে একটু মুচকি হেসে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে শাড়ির আঁচলের কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে মাথা নিচু করে ফেললাম। স্যার আমার হাত টেনে তার পাশে বসালো, তারপর খুব নরম করে বলল, তুমি খেয়েছো? আমি মাথা নাড়িয়ে না বললাম। তারপর স্যার তার হাত দিয়ে আমার মুখে একটা স্যান্ডউইচ তুলে খাইয়ে দিতে লাগলো। তারপর খাওয়ার মাঝখানে জিজ্ঞাসা করলো, ব্যথা কমেছে? আমি মাথা নাড়িয়েই হ্যাঁ বললাম। স্যার আমার হাত ধরে বলল, আই এম সরি। তুমি এমনিতেই ব্যথা পেয়েছিলে আর আমি তার ভেতর তোমাকে কথা শোনালাম। তখনই সামিয়া এসে জানালো স্যারের সেই কড়া ফুপু এসেছে। আমি স্যারের দিকে তাকালাম আর স্যার আমার দিকে। তারপর দুজনেই একসাথে হেসে দিলাম। কারণ কয়দিন আগেই স্যার এই মিথ্যে কথা বলেছিল আর আজ তা সত্যি হয়ে গেল। একদিন সকালে শুভ্র স্যার আর আমি আবার জগিংয়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। তাছাড়াও আজ একটু বেশি গরম পড়েছে, ঘাম ঝরছে মুখ থেকে। আমি থেমে কোমরে হাত দিয়ে হাঁপাতে লাগলাম। স্যার পাশ থেকে তার রুমাল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে লাগলো। আমি তার দিকে তাকালাম আর সাথে সাথে দুজনেই একটা লাজুক হাসি দিলাম, কারণ আমাদের দুজনেরই সেই মুহূর্তের কথা মনে আসছে যখন আমি একদিন স্যারের ঘাম মুছে দিয়েছিলাম ওড়না দিয়ে। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই নাস্তার টেবিলে গেলাম। আমি মাকে সাহায্য করছি। সবাই খেতে বসে পড়েছে। ডাল ভুনা আনা হয়নি, তাই আমি উঠে আবার আনতে গেলাম। কিন্তু আনার সময় ভুলবশত ডালের চামচটা নিচে পড়ে গেল আর খানিকটা ডালও ছিটিয়ে পড়েছে স্যারের ফুপুর পায়ের কাছে। আমি তাড়াতাড়ি মাপ চেতে নিলাম, কিন্তু তার আগে ফুপু চেঁচিয়ে বলে উঠল, একটা সামান্য চামচটাও সামলাতে পারে না, এই মেয়ে সংসার সামলাবে কিভাবে? আমার শাশুড়ি মা তাড়াতাড়ি বলে উঠল, আপা ভুল করে পড়ে গেছে। ফুপু আবার চেঁচিয়ে বলা শুরু করলো, শ্বশুর শাশুড়ির সামনে ভুল হবে কেন? চামচটা পরে কিভাবে শুনি? বেশি লাই দিয়েছো বলেই এমন ভুল করার সাহস পাই। আমার বাড়ি গিয়ে দেখো ছেলের বউকে কিভাবে টাইট দিতে হয়। আমার হাত পা কাঁপতে লাগলো তার কথা শুনে। এভাবে কখনো কেউ আমাকে বলেনি। চোখ ভরে উঠেছে পানিতে আর ফুপু বলেই যাচ্ছে, এই মেয়ে পায়েসটা কি শুনি? সেদিন যে পায়েসের এত গুণগান হলো, সে পায়েস এই মেয়ে শুভ্রকে দিয়ে রাধিয়েছে। আমাকে তোমাদের কাছের বুয়া বলেছে। ছি ছি শুভ্র, তোকেও বলি, লজ্জা করে না বউয়ের কাজ করে দিস? পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে ঢুকিস আর আমার ছেলেকে দেখ পানির গ্লাসটাও তুলে খেতে হয় না।
স্যার চুপচাপ বসে তীক্ষ্ণ চোখে ফুপুর দিকে তাকিয়ে আছে। এবার ফুপু মার দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, এত সুন্দর দুধে আলাদা গায়ের রং ছেলের জন্য কোথায় তার থেকেও বেশি ভরসা বউ আনবে? তা না, সামনে রঙের মেয়ে নিয়ে এসেছো, তার চেহারা যতই ভালো হোক গায়ের রং তো ফকফকা হতে হবে।